রাজধানীর সেন্ট্রাল রোড থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান। অ্যাডভোকেট এলিনা খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি আপনার কাছে শুরুতেই জানতে চাই যে রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত 1400 জনকে বিচার বহির্ভূত হত্যার কথা ধারণা করছে জাতিসংঘ। এই বিষয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। আসলে ঘটনাটি তো সত্য, আমরা সবাই জানি। আপনারা যারা মিডিয়াতে আছেন, অর্থাৎ সাংবাদিক, তারাও জানেন যে এটা একটা মারাত্মক চরম মানবাধিকারের লঙ্ঘন হয়েছে এবং পৈশাচিক একটা কাণ্ড ঘটেছে, যেটা সবচেয়ে কষ্টকর যে ছোট ছোট শিশু যারা আছে এবং একই সঙ্গে যারা উঠতি বয়সী বাচ্চারা ছিল এবং যুবক ছিল, জনতা ছিল, তারা সবাই কিন্তু এখানে এই আন্দোলনের সাথে শরীক হয়েছিল এবং তারা নিহত হয়েছে এবং অনেকে এত মারাত্মক আহত হয়েছে যে তাদের কারো চোখ চলে গেছে, কারো হাত পা ভেঙে গেছে, এখন পর্যন্ত তারা স্বাভাবিক জীবনে ফেরত আসে নাই। 1400 জন বলেছে জাতিসংঘ যে হতে পারে, কিন্তু যে পরিসংখ্যান বাংলাদেশের বিভিন্ন জন তৈরি করেছে, সেখানেও আমরা দেখেছি প্রায় 1500-এর মতন মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং একই সঙ্গে ধরেন এখনো মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে আহত হলেও তারা মারা যাচ্ছে। সে মারা যাওয়াটা কিন্তু কাউন্টিং হবে এটার সাথে সম্পৃক্ত হয়ে। আমার মনে হয় যে বাংলাদেশের এই ধরনের স্বাধীনতা যুদ্ধের পর এই ধরনের বর্বরচিত ঘটনা এবং ছাত্র জনতা যারা আছে তাদেরকে নিয়ে যে ঘটনা ঘটেছে, সেটার সেটার বিষয়টা আমার মনে হয় যে আহ মানে মারাত্মক অবস্থা। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে জাতিসংঘ রিপোর্টটা এবং মানে যেটা দিয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং একদম সত্যি, এবং এর বিচার অতি দ্রুত হওয়া উচিত। কারণ বাংলাদেশের সমস্ত ভিডিও আছে, সমস্ত সাংবাদিকের কাছে আছে, সবার কাছে আছে। এটার জন্য সাক্ষী সাক্ষ্যর জন্য অনেক দিন দেরি হওয়ার কোনো প্রশ্ন আসে না। যারা দোষী জড়িত, বিশেষ করে পুলিশ বাহিনীর সাথে যারা আছে, তারা কিন্তু এই জিনিসগুলোর সাথে জড়িত আছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে একদম সত্যি একটা ঘটনা এখানে ঘটেছে এবং সেই ঘটনাটার জন্য শেখ হাসিনার বিচার হওয়া উচিত। তার সাথে যারা জড়িত, বিশেষ ওবেদুল কাদের চৌধুরী, ওবেদুল কাদের সহ যারা আছে, তাদের সবারই। জি, হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ সরকার ও দল এবং নিরাপত্তা গোয়েন্দা সংস্থা জড়িত ছিল বলে প্রতিবেদনে কিন্তু বলা হয়েছে। আপনিও যেটি উল্লেখ করছিলেন, এই প্রতিবেদন ধরে সরকারের পক্ষ থেকে পরবর্তী যে পদক্ষেপ সেটি কি হতে পারে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার লক্ষ্য করছি, প্রায় 6 মাস হয়ে গেল, মানে শেষ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু সাক্ষ্য বা সাক্ষীর জন্য আপনার কোনো রকম কিন্তু দেরি করা উচিত না, কারণ এটা ভিডিও ক্লিপ প্রত্যেকের কাছে আছে। যেটা জাতিসংঘ থেকে ধরেন 6 মাসে একটা ফাইন্ডিংস তৈরি করতে যদি পারে, ফ্যাক্ট ফাইন্ডিংস, তাহলে বাংলাদেশের যারা আছে তারা কেন করতে পারছে না বা বিচার শুরু হতে পারছে না? আমার মনে হয় সরকারের এই মুহূর্তে যেটা করা উচিত, যে এনএসআই, ডিজিএফআই, ডিবি, সিআইডি এবং আরো যে গোয়েন্দা সংস্থা আছে, বিশেষ করে র্যাব, তাদের নিয়ে যে ধরনের ঘটনা ঘটেছে, তাদের ভিতর থেকে যারা সত্যিকারের ভাবে জড়িত আছে তাদেরকে নিয়ে এসে বিচারে কাঠগড়ায় জড়ান, মানে দ্রুত বিচার করার জন্য তাদেরকে কাঠগড়ায় নিয়ে আসা। কারণ যারা মা, যে সমস্ত সন্তানরা মা রা কাঁদছে সন্তান হারিয়ে, এবং যারা আজকে পঙ্গু হয়ে বিছানায় কাতরাচ্ছে, তারা কিন্তু বিচারের আশায় আছে। তারা একটা মানে দুর্নীতিমুক্ত, একটা ফ্যাসিবাদ সরকার মুক্ত একটা দেশ পেয়েছে, কিন্তু বিচার এখনো পর্যন্ত তারা পায়নি। অবিলম্বে এই আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের এই বিচারটা ত্বরান্বিত এবং শুরু করা উচিত। আর যে ফ্যাক্ট ফাইন্ডিংটা দিয়েছে জাতিসংঘের, এটা কিন্তু অনেক বড় একটা সহায়তা হবে মামলাটা পরিচালনা করার ক্ষেত্রে। সেটার জন্য দেরি করার কোনো দরকার আছে বলে আমি মনে করছি না। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই। আপনি জানেন যে আজ আয়নাঘর পরিদর্শন করেছে প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ আইয়ামে জাহিলিয়া প্রতিষ্ঠা করেছেন বলে এরকম একটি মন্তব্য করেছেন তিনি। এই বিষয়ে আপনি কি বলবেন? তাই খুব কষ্টকর একটা বিষয় আয়না ঘর, মানে এই শব্দটার যদি বিশ্লেষণ দুইভাবে হয়। একটা হচ্ছে আয়না, মানে হচ্ছে আমি আমার প্রতিবিম্ব ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। আর আয়না ঘর মানে এই ঘরে এসে যাওয়ার পর আর কেউ ফেরত যায় না। আয়না ঘর মানে এই সভ্য জগতে, এই সভ্য সময়ে আমরা কখনো কল্পনা করতে পারি না যে এরকম বর্বরচিত একটা ঘর বা মানে ঘর বলতে আমি বুঝাচ্ছি যে এখানে গুম ঘরে কিছু রেখে সেই জায়গাগুলোতে তারা অত্যাচার করত। এই যে তাদের দীর্ঘ প্রায় 10 বছর, তা কাউকে 7 বছর, কাউকে 5 বছর, কাউকে অনেক দিন ধরে রেখেছে, কাউকে গুম করেছে, মেরে ফেলেছে। এই আয়নাঘরের বিভৎসতা, এটা আমার মনে হয় যে মানে প্রাক
যুগ যেটা বলা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগের যে যুগটা আমরা আইনের যুগে বলে থাকি, তারও থেকে মনে হয় বর্বরচিত। কারণ আমরা সভ্য সমাজে বাস করে যে অসভ্য এবং মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনা এবং এত পৈশাচিক ঘটনা ঘটিয়েছি যে মানুষকে আটকে রাখে তাকে নির্যাতন করা, শুধু আমি বলবো যে রাষ্ট্র সরকার করেছে সেটা না, রাষ্ট্রের ছত্রছায়ায় যে সমস্ত যারা ছিল রাজনীতি করত তাদেরও কিন্তু বিভিন্ন আয়নাঘর বা গুম ঘর বা নিয়ে এসে টর্চার ঘর, এটা কিন্তু আমরা জানি। আমরা নারায়ণগঞ্জের ত্বকী হত্যা যদি আমরা বলি, তাহলে আমরা কিন্তু সবাই জানতাম যে শামীম ওসমানের ওখানে তার ছেলে তাদেরকে নিয়ে যায় নির্যাতন করে মেরে ফেলেছে, তার বিচার হয়নি। আমরা আরো জানি যে অনেকগুলো ঘর আছে যেখানে মানুষকে নিয়ে যাওয়া হয়েছে, এরপর ফেরত আসে নাই। ভাগ্যক্রমে যারা ফেরত এসছে তারা হয়তো মানে এটা আল্লাহর অশেষ রহমত যে তারা ফেরত এসেছে। সুতরাং আয়নাঘর শুধু না, আমার মনে হয় যে মানে এটা প্রতিবাদ তো শুধু জানালে হবে না, এটা বিচার অনতিবিলম্বে, শুধুমাত্র যারা মেরেছে তারা না, এর দায়িত্ব যারা ছিল, অর্থাৎ আমি বলবো আর্মি, ডিজিএফ থেকে, এনএসআই থেকে, যে যেখানে পাওয়া গেছে জি। তার মনিটরিং করে স্বচ্ছতা নিয়ে এসে তাদের বিচারে কাঠগড়ায় দাঁড়ানো উচিত, দাঁড় করানো উচিত। আর একই সঙ্গে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও যেন রাষ্ট্র কর্তৃক তাদেরকে ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য চিকিৎসা সহ তাদের যে আর্থিক ক্ষতি হয়েছে বা কেউ কোনো জায়গায় কাজ করছিল সেই ক্ষতিরও জন্য একটা ক্ষতিপূরণ তাদের দেওয়া হয়, জি। সেই ব্যবস্থার জন্য আরেকটি রাখা বিষয় হয়। একটু জানতে চাই অ্যাডভোকেট এলিনা খান, যে অভ্যুত্থানে হতাহতদের বেশিরভাগই বলা হয়েছে যে নিরাপত্তা বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়েছে, এমনটি জানিয়েছে জাতিসংঘ। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর কী ধরনের সংস্কার করা উচিত বলে আপনি মনে করেন? দেখেন, আমরা সবাই দেখেছি যে নিরাপত্তা বাহিনী কিভাবে গুলি করেছে, হেলিকপ্টার থেকে শুরু করে, নিচে থেকে শুরু করে, এমনকি ট্যাঙ্কি থেকে ফেলে দেওয়া থেকে সবকিছু আমরা, জল কামানের ইয়ে থেকে তাদেরকে হত্যা করা হয়েছে। এটা যেখানে নিরাপত্তা কর্মী যারা আছে তারা কিন্তু মানুষের হিউম্যান রাইটস কে রক্ষা করার জন্য তারা শপথ নেয় এবং তারা এই সাধারণ মানুষের ট্যাক্স নিয়ে কিন্তু তারা কিন্তু তাদের যে মানে স্যালারি বলেন সেটা তারা পেয়ে থাকে, সুযোগ সুবিধা পেয়ে থাকে। অথচ এই নিরীহ মানুষগুলোর উপরে তারা কিন্তু অত্যাচার চালিয়ে যাচ্ছে। এটার জন্য দায়ী হচ্ছে সরকার, বলতে আমি এখন বলবো সকল রাজনীতি, যে যখন যায় রাজনীতির হাতিয়ার হিসাবে এই নিরাপত্তা বাহিনীকে তারা ব্যবহার করে থাকে। আমার সুপারিশ, কোন রাজনীতিবিদরা বা রাজনীতির দল এদেরকে কোন রকম ব্যবহার করতে পারবে না। এবং তারা এই যে পুলিশ বাহিনী বলেন, সিআইডি বলেন, আপনার এনএসআই বলেন বা ডিজিএফআই বলেন, র্যাব বলেন, এরা কখনো কখনো উৎসবের সময় তারা সামারি ট্রায়াল, সামারি বলা হয় যে সামারি ট্রায়াল হিসেবে তারা উঠায় নিয়ে যায়, তারপরে একটা বাণিজ্য করে টাকা নিয়ে তাদের কাছে ছেড়ে দেওয়া হয়, অথবা তাদেরকে ভয় দেখানো হয়, অথবা তাদেরকে মেরে ফেলা হয় যদি না টাকা দেয়। সেই জায়গাগুলোর থেকে যাতে তাদের একটা মানবিক ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, আর যাদেরকে মানে নেওয়া হয় তারা যেন সত্যিকারের জন্য কম্পিটিশনের মাধ্যমে, অর্থাৎ সত্যিকারের যেন ঠিক মতন তাদেরকে যেন নিয়োগ দেওয়া হয়। নিয়োগ বাণিজ্যের মধ্যে দিয়ে কিন্তু এরা কিন্তু খারাপ হয়ে যায়। আপনি টাকা দিয়ে যখন ভর্তি হবেন পুলিশের, যদি কনস্টেবল লেভেলে, অবশ্যই সে টাকা উঠানোর জন্য চেষ্টা করবে, কারণ গরিব মানুষ, সে কোথায় যাবে। আবার ওসি যখন ধানমন্ডি বা গুলশানে যখন সে নিবে, তার চাকরির জন্য আসবে, তখন সে টাকার যে পরিমাণ হয় তখন উঠানোর জন্য সে অত্যাচার তো করবেই। সুতরাং এই জায়গায় রাজনীতিবিদদের আমি বলবো দৃষ্টি প্রথমে হচ্ছে তাদেরকে মনিটরিং করা উচিত, যে রাজনৈতিক দল এই ধরনের ঘটনা ঘটাবে তাদের জন্য বিচার হয়, সেটা আন্তর্জাতিকভাবে তাদের ফ্যাক্ট ফাইন্ডিং হবে এবং একই সঙ্গে দেশের মধ্যে তাদের মনিটরিং এবং অন্যান্য বিষয়গুলো আসবে, সেদিক জন্য তাকানো হয়। আমার মনে হয় যে প্রথম দরকার যেখানে নিয়োগ হবে সেখান থেকে আগে দুর্নীতি মুক্ত করা, তাদের মানবিক ট্রেনিং দেওয়া, এবং আমি দেখেছি যেটা হয়ে থাকে পুলিশের মধ্যে, সেটা তারা রোটেশন বা শুরুটা ওরকম করতে ট্রেনিং হবে পায় না। নিয়োগ প্রক্রিয়া থেকে। অ্যাডভোকেট এলিনা খান, আপনাকে অনেক ধন্যবাদ, অনেকগুলো পরামর্শ দিয়েছেন, অনেক বিশ্লেষণ তুলে ধরেছেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।